স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলে। ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি হচ্ছে সূচকের উত্থানে। টার্নওভার যদি বলি সেখানেও 200 কোটি টাকার বেশি লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হচ্ছে। আমরা যদি একটু দিন শেষে লেনদেনের পরিমাণটা দেখে নেই, 1100 কোটি টাকার উপরে আজকে লেনদেন হয়েছে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে, এবং যেটা বলছিলাম সূচকের অবস্থানও পজিটিভ ছিল, এবং মোট লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখা যাচ্ছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়ে কিন্তু লেনদেনের সমাপ্তি হচ্ছে। আমি একটু দেখে নিব সূচকের অবস্থান। দর্শক, আমরা যদি একটু সূচকের জন্য অপেক্ষা করছি যে দিন শেষে কত পয়েন্ট বেড়েছে ডিএসসির প্রধান সূচক, এবং আজকে আমরা টার্নওভারও বেশ ভালো গতি দেখেছি। গত কার্যদিবসের তুলনায় বেশ খানিকটাই কিন্তু লেনদেন বেশি হয়েছে, এবং 58 পয়েন্ট পজিটিভ থেকে আজকে লেনদেনের সমাপ্তি হচ্ছে। 5903 পয়েন্টে সূচকের অবস্থান রয়েছে। এবং দিন শেষে যদি একটু টার্নওভারটা দেখে নিই, আমরা দেখতে পাচ্ছি যে 1100 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে, এবং আপনারা দেখছেন যে 243টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়ে লেনদেন শেষ হয়েছে। দর হারানোর সংখ্যা দেখছেন 104টি, অপরিবর্তিত রয়েছে 46টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এবং টার্নওভার আজকে কিন্তু 1115 কোটি 42 লাখ টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার এম মাসুমের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, আমরা যদি আজকে আসলে যে টপিকসটা, গতকালকে আপনি জানেন যে 3টি কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে, এবং এখানে স্বভাবতই বিনিয়োগকারীরা আটকে আছে। তো তাদের আসলে কি হবে সেই বিষয়টা নিয়ে একটু আমরা কথা বলতে চাচ্ছি আজকে। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এর আগেও দেখেছি যে 5টা ব্যাংক মিলে যে সম্মিলিত ব্যাংক করা হলো, সেখানেও কিন্তু আমরা আমাদের যে অর্ডিনারি শেয়ার হোল্ডার তাদের রাইট কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছিল, তারা কিন্তু সেখান থেকে একেবারে জিরো হাতে রিটার্ন আসছে। সিমিলারলি এখানে যেটা হচ্ছে যে আপনি জানেন যে আমাদের যে টোটাল যে এনবিএফআই ইন্ডাস্ট্রি, এদের মোস্ট 8 থেকে 9টার পরে মোস্ট অফ দি ইনস্টিটিউশনের অবস্থাই ভালো না। এখন রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক যেটা করেছে, আপনার লিকুইডিটির সিদ্ধান্ত নিয়েছে 4টি, এর মধ্যে 3টি হলো লিস্টেড। এখন এই 3টি লিস্টেড যে তাদের মধ্যে আপনি দেখবেন যে মোস্টলি এদের নন পারফর্মিং লোন 95%, ইভেন কিছু 100%ও ধরা। তাহলে যদি সেখানে যদি এত হাই এনপিএল বা নন পারফর্মিং লোন হয়, এখন বাংলাদেশ আমাদের যে ব্যাংক রেজলিউশন অ্যাক্ট 2026, এখানে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যেহেতু তারা ভায়াবল না বিজনেসের জন্য, সেই জন্য এখানে লিকুইডেট করছে, এবং সেখানে একজন অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপয়েন্ট করেছে, এবং সেটার জন্যই কিন্তু এই আমাদের যে ডিএসসি এবং সিএসসিতে সেখানে কিন্তু ট্রেড সাসপেন্ড করা হয়েছে। এখন এই ট্রেড সাসপেন্ডে আপনি যদি দেখেন, এখানে যেটা প্রায়োরিটি দিচ্ছে, আপনার পলিসি সিদ্ধান্ত আসছে অলরেডি যে আমাদের যে ব্যাংক ইন্স্যুরেন্স, আপনার যে অ্যাক্ট যেটা 2026 করা আছে, ইন্স্যুরেন্স ডিপোজিটার্স অ্যাক্ট, সেখানে স্পেসিফিকলি বলা আছে যে গ্যারান্টিড যে তারা 2 লাখ টাকা করে ইচ ইন্ডিভিজুয়াল পাবে, এবং সেখানে দেখা যায় যে 93% তারা কভার আপ হবে। এবং ফাইন্যান্স ডিভিশন কিন্তু আমাদের যে ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে বলা হয়েছে আরো 10 লাখ টাকা করে এই যারা বাকি থাকবে তাদেরকে ইনিশিয়াল স্টেজে দেওয়া হবে। তার মানে হলো যদি দেখা যায় তাহলে অল্প কিছু যারা ডিপোজিটর তারা শুধু বাকি থাকবে, যারা হাই এন্ডের। এবং সেখানেও কিন্তু আবার একটা কথা বলা আছে যে এই আপনার ডিফল্ট মানি যখন রিকভার করা হবে সেখান থেকে, প্লাস যে আপনার মর্গেজ বা অন্য প্রপার্টি যেটা সেলেবল সেটা সেল করে এইদের টাকাটা পরিশোধ করা হবে। কিন্তু আপনি যদি দেখেন আমাদের যারা অর্ডিনারি শেয়ার হোল্ডার, যারা লিস্টেড কোম্পানির শেয়ার কিনেছে, যারা এই ধরেন ডিএসসির যে পাবলিশ করা ডেটা বা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের, অথবা যদি আপনি দেখেন বাংলাদেশ ব্যাংক যে সুপার রেগুলেটরি বডি, তার যে টাইম টু টাইম যে তাদের যে অডিট রিপোর্ট যেটা দেখে এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন মানে এই অর্ডিনারি শেয়ার হোল্ডাররা যারা শেয়ার কিনেছে, আজকে তাদের কোনো ধরনের রেমেডি না দিয়েই শুধু ডিপোজিটরদের প্রোটেকশনের কথা বলে এইটা অফ করা হয়েছে। কিন্তু আপনি দেখেন, যেহেতু এখানে যদি আপনি পানিশমেন্ট দিতেই হয়, শুধু যারা অর্ডিনারি শেয়ার হোল্ডার তাদেরকে আপনি পানিশমেন্ট দিবে কেন?
জি এইটার সাথে যারা যারা জড়িত ছিল আপনি তাদেরকে কেন পানিশমেন্ট দিচ্ছেন না? জি আপনি কারণ আপনি এটা তো আর একদিনে আপনার এই কোম্পানিগুলির যে আজকে যে স্টেজে একেবারে নন পারফর্মিং লোন এই 100% আসাতে তো একদিনে আসেনি, জি সেটা আমি আসতে আমি অনেক আপনার এই সময় কথাটাই লেগেছে। আসছিলাম যে এই যে আপনি যেটা বলছেন যে এই যে নন পারফর্মিং লোন সেটা এফএস ফাইন্যান্সেরই হচ্ছে গিয়া 99.99%, অলমোস্ট 100, 100% কিন্তু নন পারফর্মিং লোন, সেটা কিন্তু একদিনে আসেনি। এবং বাকি যে দুটি কোম্পানি তাদেরও কিন্তু একই চিত্র, 98 বা প্রায় 99%। তো এটা তো একদিনে হয়নি, কিন্তু সেটা আসলে এক্সচেঞ্জ বলেন বা কমিশন বলেন, এটা তারা এতদিন কেন দেখে নাই? সেটাই হলো আমার কথা, যে আপনি শুধু পানিশমেন্ট শুধু অর্ডিনারি শেয়ার হোল্ডাররা দিবেন কেন? এখানে তো পানিশমেন্ট আপনাকে সকলকে আনতে হবে যারা যারা এটার জন্য দায়িত্ববান ছিল। তাহলে আপনার বাংলাদেশ ব্যাংকের যিনি এক্সিকিউটিভ ডাইরেক্টর এবং ডিএম আপনার ডেপুটি গভর্নর, এরা যারা দায়িত্বে ছিল স্পেসিফিকলি এই আপনার নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের জন্য, তাদেরকে আপনাকে লায়াবিলিটির মধ্যে আনতে হবে। এখানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যিনি স্পেসিফিকলি আপনার ধরেন যিনি ডাইরেক্টর বা এক্সিকিউটিভ ডাইরেক্টর যারা এটার দায়িত্বে ছিল, আপনার যেই অডিট রিপোর্টের বেসিসে এই ধরেন টাইম টু টাইম যেটা আপনার যে এত খারাপ অবস্থা যেটাকে শো করা হয় নাই, সেই অডিট রিপোর্টে যারা দায়িত্ব ছিলেন তাদেরকে আপনার ওভারঅল স্টেক হোল্ডার্সের সাথে শুধু যে বড়োয়ার বা বোর্ডের ওই যে এনবিএফআই যারা বোর্ডে ছিল তাদেরকেও আনতে হবে এবং ম্যানেজমেন্টে যারা ছিল তাদেরকেও আনতে হবে। এবং এই টোটালটাকে যদি আনতে চান, আপনি আমাদের যে স্পেসিফিক আইন আছে আপনি দেখবেন সমস্ত আইনে, যেমন বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 আর্টিকেল 41-এ বাংলাদেশ ব্যাংকের যারা তাদেরকে ইমিউনিটি দেওয়া আছে যদি গুড ফেইথ হয়। আবার যদি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট 1993-তে আসেন তাহলে সেকশন 22-তে এদেরকে ইমিউনিটি দেওয়া আছে। তার মানে হলো কি, এই যে যারা এই ধরেন সিকিউরিটি গার্ড হিসেবে থাকার কথা, যাদের এই জিনিসগুলি দেখার কথা, যারা এই করাপশনের সাথে ইনভলভ ছিল, তাদেরকে টোটাল যদি আপনি ইমিউনিটি দিয়ে দেন তাহলে তো আর হবে না। সেই জন্য আমার কাছে মনে হয় যে স্পেসিফিকলি যে আইনগুলি, সেই আইনেই কিন্তু তাদের অ্যাকাউন্টেবিলিটিটা মেকশিওর করতে হবে। এই সার্ভিস রুলস বা ধরেন আমাদের যেটা হয় যে পেনাল কোডের মাধ্যমে বিচার করা হয়, সেটা তো হলো হবে না। আপনাকে স্পেসিফিকলি এই আইনেই থাকতে হবে এবং দুর্নীতি দমন কমিশন তার প্রসেস অনুযায়ী সে এটাকে কন্টিনিউ করবে। কিন্তু সেই জন্য তখনকার সময় যারা ছিল তাদেরকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে হবে। আর যদি অ্যাকাউন্টেবিলিটির মধ্যে না আনেন, এই রিপিটেশন অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন হবে। এবং এই যারা অর্ডিনারি শেয়ার হোল্ডার তাদেরকে আপনার কিন্তু সাফারার হতে হবে বারবার। করতে হবে। এবং এই কম্পেনসেশনটা যদি আপনি আরো এক্সাম্পল দেখেন, বাংলাদেশ ছাড়াও ধরেন ক্যানাডাতে আমরা 2017-এ দেখেছি যে তাদের যে ইন্স্যুরেন্স কর্পোরেশন ছিল তারা কিন্তু তখনকার শেয়ার হোল্ডার এবং ক্রেডিটরদেরকে কম্পেনসেট করেছে। আমরা স্পেনে দেখেছি 2012-এ, আমরা নেদারল্যান্ডে দেখেছি 2013-এ এসএনএস ব্যাংকের যে ইয়েটা হয়েছিল। তাহলে আপনার কিন্তু এক্সাম্পল আছে যেখানে অর্ডিনারি শেয়ার হোল্ডাররা কমপ্লিটলি ইনোসেন্ট, যাদের কোনো এখানে আপনার দোষ নেই, যারা আপনার ইনফরমেশন বা ডাটা মিসলিডিং ডাটা দিয়ে শেয়ার কিনেছে, তাদেরকে তো আপনি একেবারে ওই যেটা আমাদের অ্যাজ ইউজুয়াল রুলস, যেটা কোম্পানি আইন 1994 বা আপনি ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট 2023 বা আপনি ব্যাংক রেজলিউশন অ্যাক্ট 2026 যদি ধরেন, সেখানে যেটা বলা আছে যে শেয়ার হোল্ডাররা কোনো ধরনের রেমেডি পাবে না আনলেস ডিপোজিটর এবং অন্যান্যদেরকে পে না করা হবে। কিন্তু সেই প্রিন্সিপালে যদি আপনি থাকেন তাহলে তো বাংলাদেশের প্রেক্ষাপটটা তো ডিফারেন্ট। কারণ আপনার তো এই অর্ডিনারি শেয়ার হোল্ডাররা এরা তো কিছু জানতো না। এবং আমরা দেখেছি টাইম টু টাইম যে ডেটা নেট অ্যাসেট ভ্যালু বা আপনার ইপিএস আর্নিং পার শেয়ার বা সামটাইমস ডিভিডেন্ডও অনেক সময় আগে দেখা দিয়েছে, দেওয়া হয়েছে। তাহলে এই যে টাইম টু টাইম রং ইনফরমেশন আপনার মিসকোট করা হয়েছে, রং আপনার কি বলে অডিট রিপোর্ট দেওয়া হয়েছে, এবং যেই অডিটররা এটার সাথে ইনভলভ ছিল সেই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল অ্যাক্ট 2015 অনুযায়ী আপনার সেকশন কি বলে 31, 33 এবং 48 অনুযায়ী তাদেরকে কিন্তু 5 বছর পর্যন্ত পানিশমেন্ট দেওয়া হয়। কিন্তু আমরা সেই অ্যাকাউন্টেবিলিটিটা দেখি না। আপনি যদি সেম দেখেন, এই যে আপনার কি বলে এই সোনালী ব্যাংক থেকে আমরা দেখেছিলাম যে একটা ওই যে তানভীর মাহমুদ, যিনি একটা হিউজ অ্যামাউন্টের মতো টাকা যে মিস অ্যাপ্রোপ্রিয়েট করেছিল, লোন নিয়েছিল, এই বড়োয়ারকে আপনার কিন্তু ইয়ে দেওয়া হয়েছিল, পানিশমেন্ট দেওয়া হয়েছিল লাইফ সেন্টেন্স পর্যন্ত। কিন্তু এটার সাথে যারা এই সোনালী ব্যাংকের থেকে যে টাকা নেওয়া হয়েছিল, এখানে বোর্ডে যারা ছিল
তাদের একজনকেও কিন্তু অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনে নাই। কারণ আর তারাই তো আরেকটা লোকটা বিষয় দিয়েছে। আরেকটা বিষয় কিন্তু আমরা দেখেছি যে সেটি পাঁচ ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখেছি, সেটা আসলে যারা আমানতকারী আছে তাদের ব্যাপারে কিন্তু কিছুটা হলেও কনসার্ন, এবং তাদের একটা টাকা গভর্নমেন্ট থেকে দেয়া হয়েছে, এবং এই তিনটি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও ২৭০০ কোটি টাকা সেভাবে একটা দেয়ার একটা চিন্তা রয়েছে, এবং সেটা দেয়ার কথা চলছে। কিন্তু একই জায়গায় দুই রকমের আইন কেন? সেখানে বিনিয়োগকারীরা, আপনি যেটা বলছেন অডিট কমিটির রিপোর্ট অনুযায়ী প্রত্যেকটা স্টেটমেন্ট ঠিক ছিল, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রপার ছিল, সেখানে তাদের যদি দায় না থাকে তাহলে তারা কেন ভুক্তভোগী হবে? কারণ এখানে বাংলাদেশ ব্যাংক হলো স্ট্রং ভূমিকা নেয় ব্যাংকগুলির পক্ষে, এবং সেই জন্য ডিপোজিটরদেরকে বাধ্য হয় দেওয়ার জন্য। কিন্তু এখানে আমাদের যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, আপনি দেখেছেন যে লাস্ট যে ইন্টারিম গভর্নমেন্টের সময় যে আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জের চেয়ারম্যান এবং যেই কমিশন ছিল, সেখানে তো তাদের যেই রেসপন্সিবিলিটি ছিল পাঁচটা ব্যাংকের জন্য, তারা তো কোনো কিছুই করেনি। তারা ওই যে আগের যে কমিশন দেখেছিলাম শুধু ফাইন আর ফাইন আর ফাইন, কোনো ধরনের কমিশনের মানে ক্যাপিটাল মার্কেটে কোনো ধরনের ডেভেলপমেন্টের কোনো কাজে ছিল না। তাহলে সেখানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট আপনি যদি দেখেন 1993-তে সেকশন 8-এ স্পেসিফিকলি বলা আছে যে ইনভেস্টরদের ইন্টারেস্ট প্রোটেক্ট করা তাদের দায়িত্ব, এবং প্রিএমবলে পর্যন্ত বলা আছে তাদের ইন্টারেস্ট প্রোটেক্ট করার দায়িত্ব। এখন যারা আসছে কমিশনে, তাদের অনেক রেপুটেশন আছে, এবং তাদের আসার সাথে সাথে আমরা দেখেছি অনেক পজিটিভ মুভমেন্ট। আমি আশা করব যে তারা এটার খুব স্ট্রং স্টেপ নিবে, যে যেহেতু ডিপোজিটরদেরকে দেওয়া হচ্ছে, আমাদের যারা অর্ডিনারি শেয়ার হোল্ডার্স তাদেরকে এখন যদি আমাদের এই ব্যাংক রেজলিউশন অ্যাক্ট 2026, ব্যাংক যে কি বলে ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট 2023 আর কোম্পানি অ্যাক্ট 1994, এটাকে যদি ফলো করে, তাহলে এই আপনার অর্ডিনারি শেয়ার হোল্ডাররা পাবে না। কিন্তু আমরা দেখেছি বিশ্বের অন্য জায়গায়, যেরকম কানাডাতে, স্পেনে, নেদারল্যান্ডে আমরা দেখেছি সেই সব জায়গায় কিন্তু কম্পেনসেট করা হয়েছে অর্ডিনারি শেয়ার হোল্ডারদেরকে। এবং এখানে যেহেতু এই অর্ডিনারি শেয়ার হোল্ডাররা মানে তারা যেহেতু ইনোসেন্ট, কোনো করাপশনের সাথে লিকুইডেশনের আগে একটা বাইব্যাক সিস্টেমের হচ্ছে কথা নিয়েও সেটাও কিন্তু কথা চলছে। এখন যেহেতু সেটা আইন অ্যামেন্ডমেন্ট করতে হবে, সেটার কোনো সুযোগ নেই। আমার কথা হলো যে এই সিচুয়েশনে এখানে গভর্নমেন্ট তার পলিসি ডিসিশন নিতে পারে, সেটা ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে ইজিলি পারে, যেহেতু এখানে অর্ডিনারি শেয়ার হোল্ডারদের কোনো করাপশন বা তাদের কোনো ফল্ট নেই। ফলটা হলো বোর্ড, ম্যানেজমেন্ট, বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, যার যার দায়িত্ব ছিল, বা অডিটর যার যার দায়িত্ব ছিল, তারা তাদের দায়িত্ব পালন করে না। এবং সেই জন্য অ্যাকাউন্টেবল করতে হলে ওই সময়কার যারা যারা ছিল তাদেরকে করতে হবে। অ্যাট দি সেম টাইম যারা অর্ডিনারি শেয়ার হোল্ডার, তারা যেহেতু কোনো ধরনের করাপশনের সাথে ইনভলভ ছিল না, তাদেরকে আপনাকে এখানে কিভাবে কম্পেনসেট করা যায় সেইটা ওয়ে আউট করতে হবে। যেহেতু আপনি 5,000 crore টাকা এইটার জন্য করছেন, তাহলে এদেরকে যদি আপনি একটা নমিনাল ভ্যালু ধরেন নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার যদিও ধরে আপনি দেন, বা লাস্ট ট্রেডেড প্রাইস ধরেও যদি দেন, তাহলে তো খুব বেশি একটা অ্যামাউন্ট হয় না। বাট অ্যাটলিস্ট তো এই অর্ডিনারি শেয়ার হোল্ডাররা ডিপ্রাইভ হবে না। জি, আমরা প্রত্যাশা করছি যেন একই রিপিটেশন না হয়, আসলে বিনিয়োগকারীদের কথা চিন্তা করে একটা ভালো সিদ্ধান্তে আসে। কমিশনকে এটা নিয়ে ইনিশিয়েটিভ নিতে হবে। এবং আমি বিশ্বাস করি এখনকার কমিশন যেহেতু তারা ডাইনামিক, এবং তাদের যেহেতু পাস্ট এক্সপিরিয়েন্স আছে, তারা এটা নিয়ে যদি ফাইট করে, অবশ্যই গভর্নমেন্ট এখানে অর্ডিনারি শেয়ার হোল্ডারদেরকে তাদেরকে কম্পেনসেট করবে, অ্যাটলিস্ট মিনিমাম নেট অ্যাসেট ভ্যালু ন্যাব বা আপনার লাস্ট ট্রেডেড প্রাইস অনুযায়ী। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। জি দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার AM মাসুমের সঙ্গে। নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন।